পুরো বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী সরকারের জবাবদিহিতা নিশ্চিত করছে সংসদ। এবং মাত্র 7 দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। 2 দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব পরিসংখ্যান ব্যুরোর, মানা হয়নি প্রতিমন্ত্রীর পর্যালোচনাও। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। পুরো বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় ভাষণে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করছে সংসদ। সূচনা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, বৃহত্তর ঐক্যে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং এটা ধরে রেখে আমাদের সামনে এগোতে হবে। আর আমরা 2100 ডেল্টা প্ল্যান সেটাও আমরা গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি, যেন এই বদ্বীপটা অঞ্চলে যে মানুষগুলি বাস করে, এই বদ্বীপ অঞ্চলে যারা বাস করে তারা যেন সুন্দর জীবন পায়, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, তাদের জন্য আর কোনো কষ্ট করতে না হয়। চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের দেশের মানুষ যেন সেই প্রস্তুতি নিতে পারে, সেই প্রশিক্ষণ এবং সেই ধরনের মানসিকতা গড়ে তোলা বা সেইভাবে ডিভাইসগুলি তৈরি করা, সেই ব্যবস্থাও কিন্তু আমরা নিয়েছি। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং কিছু কিছু সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের চেয়ে এগিয়ে রয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ এখন সমাপ্তির পথে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল, বলিষ্ঠ নেতৃত্বের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। সরকারের সাফল্য জাতি হিসেবে আমাদের সক্রিয়তা, সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছতা, সক্ষমতা, জবাবদিহি, দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতীক স্বরূপ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস দিয়েছে। এই ঐক্য গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে। রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। যুদ্ধাপরাধী দল জামায়াতের বিচারের বিষয়ে আলোচনা চলছে। খুব শিগগিরই আইনি জটিলতা কাটবে। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ডের রায়ের পর একথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 8 বছর আগে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার শুরুর জন্য তদন্ত শেষ হয়, কিন্তু আইনি জটিলতার কারণে থমকে আছে এ বিচার। প্রসিকিউটররা বলছেন, দলের বিচার হতে বাধা না থাকলেও দণ্ড কি হবে তা আইনে বলা না থাকায় বিচারের মুখোমুখি করা যাচ্ছে না জামায়াতকে। বুধবার এক রায়ের পর প্রসিকিউটররা বলছেন, বিচারের পথ খুলতে আলোচনা চলছে। আইনের একটু জটিলতা রয়েছে সাংগঠনিকভাবে, কারণ আমরা তো সাজা দিয়ে পার্সনকে, যেহেতু সাংগঠনিক ব্যাপার সেই জায়গাটায় একটা সংগঠনকে, সেই সংক্রান্ত ব্যাপারেও আমরা আমাদের আইন মন্ত্রণালয় সহ আমাদের ড্রাফটিং উইংস রয়েছে, তাদের সাথে আমরা নিয়মিতভাবে এটা যোগাযোগ করে যাচ্ছি এবং আমরা আশা করি যে দ্রুত এটা সমাধান হবে। এদিন মুক্তিযুদ্ধের সময় 19 জনকে হত্যা, লুণ্ঠন, ঘর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আব্দুল মোমিন তালুকদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করা হবে। মোমিন তালুকদার বগুড়া 3 আসন থেকে 2 বার সংসদ সদস্য হন, ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। বর্তমানে পলাতক রয়েছেন এই আসামি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে সংসদ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বৈঠকে পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচনের সংবেদনশীল এলাকায় প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে বলেও জানান সিইসি। যারা নির্বাচনকালীন কর্মকাণ্ড চালাতে পারেন না, তাদের মধ্যে এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আছেন, তারা কখনো এলাকায়
থাকতে পারবে না। আচরণবিধি প্রতিপালন করার জন্য ম্যাজিস্ট্রেট যেন তৎপর থাকে, তারা যেন সজাগ থাকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন। কোনো এমপি তারা যদি গিয়ে থাকেন সেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়, এবং যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আগে যেরকম আইনগত ব্যবস্থা নিয়েছি, মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনও তা করব। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের ৮ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স একটি কারিগরি, সরঞ্জাম নির্ভর এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন কোর। এই কোরের সব সদস্যদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি এবং ভবিষ্যৎ ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বুধবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাস প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক সম্মেলনে যোগ দেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ভবিষ্যতে কোর অব ইঞ্জিনিয়ার্সকে আরও দক্ষ ও পারদর্শী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি বিনির্মাণে একটি অতি সুপরিচিত নাম। পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতময় রাষ্ট্রসমূহে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। ইঞ্জিনিয়ার কোরের উন্নয়ন ও আধুনিকায়নের সাথে সেনাবাহিনীর উন্নয়নও সরাসরি সম্পৃক্ত। তাই কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে কোর অফ ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী স্যাপার বাহিনী গড়ে তোলা। অনুষ্ঠানে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, নাটোর। মাত্র 7 দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। 2 দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। এক্ষেত্রে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দেয়া পর্যালোচনাকেও আমলে নেয়নি সরকারি সংস্থাটি। প্রতিমন্ত্রী বলছেন, সংশোধিত দরপত্রে গরমিল নিয়ে জানতে চিঠি পাঠানো হলেও তার জবাব দেয়নি বিবিএস। এরপরও সংস্থাটির দাবি নিয়ম বহির্ভূত কিছুই রাখা হয়নি ক্রয় প্রস্তাবটিতে। জুবার ফয়সালের রিপোর্ট। মাত্র একটি ক্রয় প্রস্তাব নিয়েই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যার নেপথ্যে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের জন্য 537 কোটি টাকার 4 লাখ ট্যাব ক্রয়। এর আগে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে সুপারিশ করে পাঠানো ক্রয় প্রস্তাবটি 2 দফায় ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, কিন্তু পিছু হটেনি বিবিএস। খোঁজ নিয়ে দেখা যায় কারো কোনো স্বাক্ষর ছাড়াই দরপত্রে সংশোধনী এনে অনুমোদনহীন ক্লাউড কন্ট্রোলিং অন্তর্ভুক্ত করে ফেয়ার ইলেকট্রনিক্সকে সুপারিশ করতে যাচ্ছে বিবিএস, যেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আপত্তি থাকলেও তাতে কর্ণপাত করেনি সংস্থাটি। ডকুমেন্টে ডেভেলপমেন্ট ডকুমেন্ট যেভাবে ছিল ডিপিপিতে, যখন এটা আহ্বান করা হয় টেন্ডার সরবরাহের জন্য, সেখানে ওখানে যেভাবে লেখা ছিল ওই লেখাটা কিছুটা পরিবর্তিত মনে হয়েছে আমার কাছে যখন এই বিজ্ঞাপনে যায়। আর বিজ্ঞাপনে যাওয়ার যে চিঠি সেটাতে কোনো স্বাক্ষর নেই কারো। এই দুটো আমার কাছে একটু মনে হয়েছে যে বিষয়টা কি, কেন এমনটা হওয়ার কথা না, এটা ব্যাখ্যা চেয়েছি আমি। এবং আমার কাছে ফাইল ব্যাখ্যা করে নেই যে আপনি যে বলতে চান এগুলো এইভাবে করা হয়েছে, সেই জন্য ওটা তো আর আমি জানি না। মূলত বিশেষ সফটওয়্যার MDM নিজেদের সার্ভারে স্থাপনের সক্ষমতা নেই বিবিএস এর, যে কারণেই আনা হয়েছে সংশোধনী। এমনকি পুনরায় করা দরপত্রটিতে অনুমোদন দেয়নি টেকনিক্যাল কমিটিও। এরপরও বিবিএস এর দাবি সবই হচ্ছে নিয়ম মেনেই। তাহলে দেরি করছে কেন? কোয়ালিটির জন্য। এই সেন্সাসের জন্য যে 550 কোটি টাকার আমরা বলছি ট্যাব কিনবো, তাহলে রিইউজ হচ্ছে। বিবিএস এর সামনে ছোট সার্ভে হবে, আমাদের এই সার্ভের ট্যাবগুলো সরাসরি সার্ভেগুলো দিয়ে করবো আমরা। এখন আর কোনো যে প্রিন্টের প্রশ্ন দিয়ে আমরা সার্ভে করবো না। কস্ট আসলে মিনিমাইজ করা হয়েছে এখানে।
ফেয়ার ইলেকট্রনিক্সের কাছ থেকে 2 গিগাবাইট র্যাম ও 32 গিগাবাইট রম কনফিগারেশনের ট্যাব কিনতে চায় বিবিএস, অথচ এর চেয়েও 115 কোটি টাকা কম দামে আরেকটি প্রতিষ্ঠান দিতে চায় 4 গিগাবাইট র্যাম ও 64 গিগাবাইট রম কনফিগারেশনের ট্যাব। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহজেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী। সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 2020-21 কর বছরের জন্য 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া হয়। মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পেয়েছে সময় টেলিভিশন। প্রতি বছরই সারা দেশ থেকে সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করে তাদের পুরস্কার দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এবারও কর দিতে উৎসাহ দিতে ব্যক্তি পর্যায়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সহ 75 জন, সময় মিডিয়া লিমিটেড, ইউনিলিভার, গ্রামীণ ফোন সহ 54 কোম্পানিকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিল রাজস্ব বোর্ড। ব্যবসায়ী ক্যাটাগরিতে বরাবরের মতো এবারও সেরা করদাতা হাজী কাউস মিয়া। করদাতাদেরকে এইভাবে সম্মান করলে তাহলে দেশে আরো করদাতা বাড়বে। এই করদাতার অনুষ্ঠানের মানও আরো বাড়ানোর দরকার। যারা ধরেন ট্যাক্স প্রদান থেকে নিজেকে বিরত রাখে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আর্টিস্টদের ক্ষেত্রে যে দেশপ্রেম থেকেই মনে হয় দেশ থেকে যেটা আর্ন করে তার উপর ট্যাক্স প্রদান করার দায়িত্ব। ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে অগ্রিম আয়কর, এআইটি কমানো সহ মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি। ব্যবসায়িক খরচ কমানোর স্বার্থে এআইটি প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য অনুরোধ করছি। একটি স্বচ্ছ সেবামূলক কর ব্যবস্থার মাধ্যমে করদাতাদের সচেতন করে তোলা, মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি হ্রাস প্রভৃতি বিষয়গুলি প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। ব্যক্তি শ্রেণীর করদাতা বাড়ানো গেলে কর আহরণ বাড়বে বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দেশের উন্নয়নে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। আমরা অঙ্গীকারবদ্ধ হলে আমরা সবাই যা কিছু আছে আমরা সেখান থেকে একটু করে দিয়ে হলো একটু করে অংশগ্রহণ করে হলো আমরা জাতিকে সোনার বাংলাদেশ হিসেবে প্রস্তুত করি। আপনারা পারবেন, দেশকে যদ্দূর নিয়ে আসেন বাকিটা আমরা করতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। সহজে কর প্রদান করতে পারেন, স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই জন্য যা কার্যক্রম গ্রহণ করার আমরা মোটামুটি একটার পর একটা ধাপে ধাপে এগোচ্ছি। সবগুলো একসাথে সম্ভব নয়, তবে আমাদের কমিটমেন্ট রয়েছে করদাতাদের কর প্রদান সহজীকরণ, স্বচ্ছন্দ দেওয়া। 2006 সাল থেকে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ে যোগ্য করদাতাদের মধ্য থেকে বাছাই করে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইউরোপে আগামী মার্চ মাসের মধ্যে করোনায় আরও 7 লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থার সংখ্যার মধ্যেই জার্মানি ও ডেনমার্কে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই অবস্থায় ইউরোপের দেশগুলোতে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপ জুড়ে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। মহামারী শুরু থেকেই লকডাউন, আইসোলেশন, কোয়ারেন্টাইন সহ সংক্রমণ নিয়ন্ত্রণে চেষ্টার কমতি ছিল না বিশ্ব নেতাদের। তবে এই শীত মৌসুমে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি বলছে আগামী মার্চ মাসের মধ্যে বিশেষ করে ইউরোপে 7 লাখ মানুষের মৃত্যু হতে পারে করোনায়। সেই হিসেবে শুধু ইউরোপে করোনার মৃত্যু 20 লাখ ছাড়িয়ে যাবে। WHO বলছে ইউরোপের অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানিতে যেভাবে করোনা ভাইরাস আবারও ছড়াচ্ছে তা ঠেকাতে এখনও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নেই, যদিও অস্ট্রিয়ায় আবারও লকডাউনের ঘোষণা করা হয়েছে। ইউরোপে করোনা সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চিন্তিত। সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হচ্ছে ইউরোপে দৈনিক মৃত্যুর সংখ্যা 4200-তে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। যুক্তরাজ্য সহ গোটা ইউরোপে মোট মৃত্যু এখনই 15 লাখ ছাড়িয়ে গেছে। ইউরোপের দেশগুলোতে ফের করোনা বাড়তে থাকায় জার্মানি, ডেনমার্ক সফরে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সিডিসির তালিকায় জার্মানি, ডেনমার্ক ছাড়াও অস্ট্রিয়া, ব্রিটেন, বেলজিয়াম, গ্রিস, নরওয়ে, সুইজারল্যান্ড, রোমানিয়া, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র রয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এর আগে সকালে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ 8 মাস পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই প্রথম টেস্টের আগে চট্টগ্রামের মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে দুপুর থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই সমানভাবে গুরুত্ব দিয়েছে মমিনুলরা। টি-20তে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা।
ম্যাচের জন্য পুরোপুরি ফিট না হওয়ায় স্কোয়াডে থাকলেও এই টেস্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তার বদলি হিসেবেও নেওয়া হচ্ছে না কাউকে। এদিকে টেস্ট সামনে রেখে সকাল থেকে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। নেটে ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে বেশি মনোযোগী ছিলেন বাবর আজমরা। ঢাকার ভুল চট্টগ্রামে করেনি পাকিস্তান। এদিন পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরো বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে বিশেষ আলোচনায় প্রধানমন্ত্রী। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করছে সংসদ। এবং মাত্র 7 দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। 2 দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব পরিসংখ্যান ব্যুরোর। মানা হয়নি প্রতিমন্ত্রীর পর্যালোচনাও। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।